Yes, ma'am. Okay. আজকে আপনাদের ক্লাস কয়টা আছে? সো লাস্ট আপ টু লাস্ট ক্লাস আমরা একটা চ্যাপ্টার ফিনিশ করেছি, এন্ড ওই চ্যাপ্টার রিলেটেড কিছু প্র্যাকটিস এক্সাম্পল আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। সো আপনারা যেটা করবেন, অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসের মধ্যে সলভ করার ট্রাই করবেন, এন্ড কোনো প্রবলেম ফেস করলে সেটা নেক্সট ক্লাসে আর কি আমাকে ইনফর্ম করবেন। ওকে, সো আমি ট্রাই করবো নেক্সট ক্লাসে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার। অ্যান্ড অ্যাসাইনমেন্ট সাবমিশনটা হচ্ছে করবেন ফিজিক্যাল ক্লাসে। এখন নেক্সট ক্লাস যদি ফিজিক্যাল হয় তাহলে নেক্সট ক্লাসে সাবমিট করতে হবে না, বাট যদি নেক্সট ক্লাস অনলাইনে হয় তাহলেও তো হচ্ছে না, এর পরেরটাতে সাবমিট করতে পারেন। বাট নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের যাদের যারা প্রবলেম ফেস করছেন কোনো প্র্যাকটিস এক্সাম্পল সলভ করতে গিয়ে বা বুঝতেছেন না বা কনফিউজড, সেই ম্যাথস গুলো আমাকে একটু ইনফর্ম করবেন। ওকে, তাহলে আমি ওই ম্যাথসটা একটু ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। এন্ড নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না, এর পরের ক্লাসে সাবমিট করবেন। সো নেক্সট ক্লাস হোপফুলি ফিজিক্যালি হতে পারে, নট শিওর, এখনো কনফার্ম কোনো ইনফরমেশন দেয়নি ডিপার্টমেন্ট থেকে। সো বাট আমাদের প্রবলেমস গুলো সলভ করে ফেলতে হবে আর কি, দ্যাটস ওয়াই নেক্সট ক্লাসের মধ্যে জানাবেন। আর আজকে মেইনলি আমরা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, which is revenue recognition, and this chapter covers almost two IAS and IFRS. অনেকগুলো IAS and IFRS এর থ্রুতে এই চ্যাপ্টারটা করা হয়েছে। সো স্পেশালি আইএস 18 যেটা ছিল, প্রিভিয়াসলি আইএস 18 ছিল হচ্ছে রেভিনিউ রিকগনিশন রিলেটেড, বাট কিছু ইস্যুজ এর কারণে পরে সেটা হচ্ছে সুপারসিড হয়ে আইএস 18 এন্ড হচ্ছে আরো অনেকগুলো আইএস সুপারসিড হয়ে হচ্ছে আইফারএস 15 করা হয়। সেটা রিজনটা আমরা একটু পরেই দেখছি, বাট বিফোর স্টার্টিং উইথ দিস চ্যাপ্টার you should know why revenue is important. তো রেভিনিউর কথা যদি বলি আমরা, তাহলে revenue is one of the important measures of financial performance, because এই রেভিনিউ হচ্ছে আপনাকে একটা কোম্পানির পাস্ট এন্ড ফিউচার পারফরমেন্সের ইনসাইটসটা প্রোভাইড করে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই establishing a robust guidelines for recognizing revenue is a standard setting priority. হ্যাঁ, সো একটা কোম্পানির পাস্ট এন্ড ফিউচারের যে পারফরমেন্স সেটার মেজারমেন্ট হচ্ছে রেভিনিউ দিয়ে করা। ওকে, সো দ্যাট ইজ ওয়াই revenue is much more important for revenue recognition is much more important for the standard setting body. So after completing this chapter, revenue recognition, actually this এই চ্যাপ্টারের নামটা হচ্ছে শুধুমাত্র রেভিনিউ রিকগনিশন না, এই চ্যাপ্টারের নামটা হওয়া উচিত হচ্ছে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স, which covers IFRS 15. So আমরা একটু পরেই আসছি, বাট after completing this chapter you probably will get to know about the fundamental concepts which is related to revenue recognition and measurement. Then you will learn about how to apply 5-step revenue recognition process, and এখানে 5টা revenue recognition এর 5টা process আছে, and then you will get to know the major recognition issues, and lastly how to present and disclose revenue related issues in the financial statements. Okay, so এই চ্যাপ্টারের আন্ডারে ব্রড হেডে যদি বলি, তাহলে আপনারা ফান্ডামেন্টালস অফ রেভিনিউ রিকগনিশন ইস্যুস গুলো ডিসকাস করা হয়েছে উইথ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল এজ দ্য নিউ রেভিনিউ স্ট্যান্ডার্ড
রেভিনিউ রিকগনিশন স্ট্যান্ডার্ড, যেটা আইফআরএস 15 এর কথাই বলছি। অ্যান্ড এই আইফআরএস 15, অ্যাজ পার আইফআরএস 15 রেভিনিউ রিকগনিশনের যে স্টেপস গুলো আছে সেটা অ্যাপ্লিকেশনস গুলো দেখবো আমরা। অ্যান্ড অলসো এই প্রত্যেকটা স্টেপের ডিটেলস আমাদের জানতে হবে। অ্যান্ড বিসাইডস দ্য revenue recognitions and 5-step process, additional কিছু revenue recognition এর ইস্যুস আছে, লাইক সেলস রিটার্ন অ্যালাউন্স, রিপারচেজ এগ্রিমেন্ট, বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট। প্রবাবলি এখানে অনেক কিছুই আপনাদের জন্য নিউ এই চ্যাপ্টারে। সো এডিশনাল রেভিনিউ রিকগনিশনের এডিশনাল অ্যাপ্লিকেশনস গুলো আমরা জানবো। অ্যান্ড লাস্টলি যেটা আমরা জানবো সেটা হচ্ছে how to present and disclose the revenue recognition issues in the financial statement. Okay. So এই চ্যাপ্টারের মেইন স্টার্টিংটাতে যাওয়ার আগে আমি একটু দেখাতে চাই যে প্রিভিয়াসলি এই রেভিনিউ রিকগনিশনটা কভার করতো IS 18 ফলো করেই রেভিনিউকে কিভাবে রিকগনাইজ করা হবে, কিভাবে মেজার করা হবে, অ্যান্ড কিভাবে ডিসক্লোজ করা হবে সেটা IS 18 ফলো করে করা হতো। বাট আফটার arising some practical issues, that means কিছু কোম্পানিজ দেখা গেছে যে এই ফ্রেমওয়ার্কটাকে মিসঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করছিল। যেমন রোলস রয়েসের কথা যদি বলি, দেন আইগো কর্পোরেশনস আছে ইউএস এর। তো অনেকগুলো কর্পোরেশনস আছে যারা কিনা আপনার এই রেভিনিউ রিকগনিশন IS 18টাকে মিসঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করছিল। দ্যাটস ওয়াই IS অ্যান্ড IFRS, ISB এবং হচ্ছে IS অ্যান্ড IFRS যে বোর্ডগুলো ইস্যু করে, ISB অ্যান্ড FASB, তাদের একটা কমন প্ল্যাটফর্ম থেকেই এই নতুন IFRS, যেটা IFRS 15, এটা ইস্যু করা হয় বেসড অন মার্জিং এই যে IS 18 revenue, IS 11 construction contracts, SIC 31 revenue, IFRIC 13 customer loyalty programs, and IFRIC 15 agreements for construction of real estate, and IFRIC 18 transfer of asset from customer. সো এই রিলেটেড যে স্ট্যান্ডার্ড গুলো আছে সবগুলোকে মার্জ করে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে এসছে, সেটা হচ্ছে IFRS 15 রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। এটা মেইনলি ইস্যু করা হয় এবং ইফেক্টিভ ডেট হচ্ছে এটার 1st January 2018। সো এখানে যেই IS অ্যান্ড IFRS IC গুলোকে কনভার্ট করে IFRS 15 করা হয়, সেগুলো দেখেন সেখানে হচ্ছে মেইনলি রেভিনিউ এবং কনস্ট্রাকশন কন্ট্রাক্টস রিলেটেডই IS IFRS বলা যায়, রাইট? সো এইগুলোকে সুপারসিড করেই দেন IFRS 15টা প্রিপেয়ার করা হয়। বিকজ IS 18 যখন ছিল এবং এই যে এখানে অনেকগুলো IFRIC এবং SIC, এগুলো সবগুলো কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, তো এইগুলো যখন ছিল তখন হচ্ছে কোম্পানিজ গুলো কি করতো, মিসঅ্যাপ্রোপ্রিয়েটলি রেভিনিউকে রিকগনাইজ করতে পারতো। দ্যাট মিনস এই IS এবং IFRIC গুলোতে কিছু লুপহোলস ছিল, যেটাকে প্রপারলি ইউটিলাইজ করে কোম্পানিজ গুলো ম্যানিপুলেট করতে পারতো রেভিনিউ রিকগনিশনটাকে। এই জন্য নতুন করে তারা একটা কমন প্ল্যাটফর্মে এসে আরেকটা IFRS ইস্যু করে, যেটাকে IFRS 15 বলছি আমরা, রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার। সো এটা রেভিনিউ রিকগনিশনকে যেমন কভার করছে, অ্যাট দ্য সেম টাইম কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স কিন্তু কভার করছে। ওকে, সো ম্যাম হ্যাঁ, ম্যাম একজন ওয়েটিং রুমে আছে, জয়েন করতে পারছে না অনেকক্ষণ ধরে। আচ্ছা, আমি ইন করেছি। অ্যাড করেছি, এখন কাউকে তো ওয়েটিং রুম শো করছে না।
অ্যাড করেছি আমি। ওকে ম্যাম, থ্যাংক আহ, যদি ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফান্ডামেন্টালস অফ রেভিনিউ রিকগনিশনের কথা বলি, তাহলে যেটা বলছিলাম যে যে both ISB and FSB have indicated that the state of reporting for revenue was unsatisfactory. So previously যে IS and IFRS গুলো ফলো করা হতো সেটা ছিল unsatisfactory, because এই IS and IFRS ফলো করার পরও দেখবেন প্রত্যেকটা লজ এন্ড স্ট্যান্ডার্ডে কিন্তু কোনো না কোনো একটা লো ফলস থেকেই যায়। দ্যাট মিনস যেই জায়গায় আপনি বাউন্ডারি বা রেস্ট্রিকশন দিয়ে দেননি সেই জায়গাটাতেই সেই জায়গাটাকে ইউটিলাইজ করে ম্যানিপুলেট করা ট্রাই করে। সো সেই আইএস এন্ড আইএফআরএস গুলো কাইন্ড অফ এরকম ছিল, যেটার কারণে দেখা যাচ্ছে যে আপনার রেভিনিউ রিকগনিশনটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। এই জন্য আইএসবি হচ্ছে একটা কনভার্স স্ট্যান্ডার্ড ইস্যু করে, যেটা টাইটেল দেওয়া হয় হচ্ছে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার এন্ড আইএফআরএস বা আইএফআরএস 15। সো এই চ্যাপ্টারে মোরলেস আমরা যে ইস্যুস গুলো বা কভার করবো সবগুলোই হচ্ছে আইএফআরএস 15 কে ফলো করে প্রিপেয়ার করা আর কি। সো ওগুলো সবগুলোই হচ্ছে আইএফআরএস 15 এর অ্যাপ্লিকেশনস। বাট এর বাইরেও আমি যেটা করবো আইএস লাস্ট চ্যাপ্টারে যেমন আইএস 37 দিয়েছি আমি থিওরিটিক্যালি কনসেপ্টটা বোঝার জন্য, সিমিলারলি আইএফআরএস 15টাও আমি দিব। সো আপনারা ওটা থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো ওখান থেকেই পড়বেন, এবং থিওরিটিক্যাল কনসেপ্ট ওখানে যেগুলো আছে সেগুলোই কিন্তু এখানে অলমোস্ট 80% কাভার করে ফেলবেন আর কি উইথ অ্যাপ্লিকেশন। সো এটা পড়ে পড়ে ওইটা যখন পড়বেন তখন দেখা যাবে এটা আপনার কাছে অনেক কিছু রিপিটেটিভ মনে হবে, বিকজ ওই আইএফআরএস 15 ফলো করেই কিন্তু এই চ্যাপ্টারটা আর কি প্রিপেয়ার করা। ওকে, সো নিউ রেভিনিউ রিকগনিশন স্ট্যান্ডার্ড যেটা, সেটা কি বলে? রেভিনিউ হচ্ছে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার অ্যাডপ্টস অ্যান অ্যাসেট লায়াবিলিটি অ্যাপ্রোচ। নিউ যে রেভিনিউ রিকগনিশন স্ট্যান্ডার্ডটা আছে, সো আমি আরেকটা বিষয়ও শেয়ার করবার ট্রাই করবো, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আইএস 18 বা প্রিভিয়াস যে আইএসটা ছিল সেটার সাথে আইএফআরএস 15 এর চেঞ্জেস এর জায়গাগুলো কোনটা, সেটা আমি শেয়ার করবো। বাট এটা একটু দেখেন যে প্রিভিয়াসটা যেহেতু এখন আর এক্সিস্টেন্সে নাই, সো আমাদের নিউটাই ফলো করতে হবে। And this new revenue recognition standard adopts an asset liability approach to recognize the revenue, and companies account for revenue based on the assets or liability arising from contracts with customers. So যখন আপনার একটা কন্ট্রাক্ট কাস্টমারের সাথে একটা কন্ট্রাক্টের মধ্যে অ্যাসেট বা লাইবিলিটি অ্যারাইজ করছে, only then companies recognize revenue. And কিভাবে করছে এটা আমরা একটু পরে অনেকগুলো এক্সাম্পলস এন্ড অনেকগুলো অনেকগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখেই আমরা বুঝতে পারবো। সো দেখেন, companies analyze contracts with customers because contracts initiate revenue recognitions. So without contractual agreement, আপনার কোনো ট্রানজেকশন হচ্ছে না। So companies contracts with customers তাই analyze করে just to initiate the revenue transactions. And contracts indicate the terms of transactions, provide the measurement of consideration, and specify the promise that must be met. সো এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টেই হচ্ছে সবকিছু এক্সিস্ট, সবকিছুই মেনশন করা থাকে। যেমন আপনার ট্রানজেকশনের কনসিডারেশন, দ্যাট মিনস আপনার ট্রানজেকশনের প্রাইস কত হবে এবং কোন ডেটে আপনি আপনার ট্রানজেকশনটা কমপ্লিট করবেন, এন্ড হচ্ছে ডিফারেন্ট টার্মস এন্ড কন্ডিশনস। আপনি আপনার কন্ট্রাক্টের সাথে অনেকগুলো টার্মস কন্ডিশনস থাকতে পারে, সেগুলো হচ্ছে আর কি কন্ট্রাক্টের মধ্যে মেনশন করা থাকে। সো অ্যাজ পার নিউ রেভিনিউ রিকগনিশন স্ট্যান্ডার্ড, এটার কি অবজেক্টিভ হচ্ছে, রেভিনিউ রিকগনিশনের মেইন অবজেক্টিভ হচ্ছে রিকগনাইজ রেভিনিউ to depict the transfer of goods or service to customers in an amount that reflects the consideration that the company receives or expects to receive in exchange for these goods or services. So IFRS 15 wise, রেভিনিউ রিকগনাইজ করা হবে ঠিক তখনই যখন আপনার গুডস এন্ড সার্ভিসেস কাস্টমারের কাছে ট্রান্সফার হবে, and in return of your transfer,
আপনি একটা কনসিডারেশন পাবেন। কনসিডারেশন মিনস হচ্ছে আপনার যেই পেমেন্টের যে অ্যামাউন্টের বেসিসে আপনি ট্রানজেকশনটা করছেন সেটা that the company receives or expects to receive. আপনি রিসিভ ইনস্ট্যান্ট রিসিভ করতে পারেন, অর আপনি কি যদি অন অ্যাকাউন্ট ট্রানজেকশন হয় তাহলে আপনি এক্সপেক্ট করছেন যে আপনি রিসিভ করবেন in exchange for these goods or service, and this is the key objective of revenue recognition. And okay, so এই নিউ স্ট্যান্ডার্ড ওয়াইজ রেভিনিউ রিকগনিশনের 5টা প্রসেস আছে, 5 স্টেপ প্রসেস ফলো করেই রেভিনিউ রিকগনিশন করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার। তো প্রথম প্রসেসটা হচ্ছে যে কোনো ট্রানজেকশনের আপনাকে ফার্স্টে কি করতে হবে, কাস্টমারের সাথে কন্ট্রাক্টটা আইডেন্টিফাই করতে হবে। দ্যাট মিনস ইজ দেয়ার এনি লিগাল কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিজ। আপনাকে একটা লিগাল কন্ট্রাক্ট থাকতে হবে, তাহলেই আপনি সেটার পরের স্টেপে যেতে পারবেন। দেন আইডেন্টিফাই দ্য সেপারেট পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। সো এখন কন্ট্রাক্ট করেছেন, একটা কাস্টমারের সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছে, আপনি সেল করবেন যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ। সো এখানে আপনার কন্ট্রাক্টের মধ্যে এমনও হতে পারে যে নট নেসেসারিলি যে একটা প্রোডাক্টের জন্য কন্ট্রাক্ট করেছেন, এমন হতে পারে যে আপনি কয়েকটা প্রোডাক্টের জন্য কন্ট্রাক্ট করেছেন। এখন যে কয়েকটা প্রোডাক্টের জন্য কন্ট্রাক্ট করেছেন সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট কি ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাইড কিনা, অর কোনো একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের সাথে অ্যাসোসিয়েটেড কিনা। দ্যাট মিনস যেটা ইন্টার রিলেটেড কোনো প্রোডাক্ট না, টোটালি ইন্ডিপেন্ডেন্ট এবং এটার সেপারেট প্রাইস আছে, সেটাকে বলছে সেপারেট পারফরমেন্স অব্লিগেশন। দ্যাট মিনস আপনার একটা কন্ট্রাক্টে আপনি 3টা প্রোডাক্টের জন্য করতে পারেন। এখন 3টা প্রোডাক্টের মধ্যে এমন আছে যে একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট আছে একটা আরেকটার সাথে কানেক্টেড, যেমন এটার সাথে আপনি একটার প্রাইসের সাথে আরেকটার প্রাইস সেপারেট করতে পারছেন না। দ্যাট মিনস সেটা হচ্ছে আপনার একটা অব্লিগেশন ধরবেন তখন, একটা পারফরমেন্স অব্লিগেশন ধরা যাবে। এরপরে থার্ড যে প্রোডাক্টটা আছে সেটা আপনার ফার্স্ট 2টা প্রোডাক্টের সাথে কানেক্টেড না, সেপারেটলি আইডেন্টিফাইড, সো সেটাকে বলছে সেপারেট পারফরমেন্স অব্লিগেশন। দেন ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন কাস্টমারকে, সেটার ট্রানজেকশন প্রাইস কত সেটা আইডেন্টিফাই করতে হবে। And fourth stage হচ্ছে allocate the transaction price to the separate performance obligations. এখন ফোর্থ স্টেজে এসে আপনি যদি একটা প্রোডাক্টের জন্য কন্ট্রাক্ট করেন তাহলে তো একটাই ট্রানজাকশন প্রাইস থাকছে, তখন আর অ্যালোকেশনের দরকার হচ্ছে না। বাট যখন আপনি মাল্টিপল প্রোডাক্টের জন্য কন্ট্রাক্ট করেছেন, এখন মাল্টিপল প্রোডাক্টের জন্য কন্ট্রাক্ট করে সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনি একসাথেই রিসিভ করছেন, বা হচ্ছে একসাথেই রিসিভ করছেন, রাইট? বাট যদি আপনার প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করা যায় তাহলে সেক্ষেত্রে কোন প্রোডাক্টের এগেনস্টে কত প্রাইস চার্জ করেছেন সেটাকেই বলছে allocate the transaction price. And lastly, recognize revenue when each performance obligation is satisfied. এবং লাস্ট স্টেপে গিয়েই আপনি রিকগনাইজ করতে পারবেন রেভিনিউটা। কখন করতে পারবেন? যদি প্রত্যেকটা পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড হয়। দ্যাট মিনস আপনি যে কন্ট্রাক্টটা করেছেন সেলসের, সেই সেলসের পারফরমেন্স অব্লিগেশন তখনই স্যাটিসফাইড হবে যখন আপনার গুডস এন্ড সার্ভিসটা কাস্টমারের কাছে ট্রান্সফার হচ্ছে। সো এইটারও কিছু ক্রাইটেরিয়া আছে কখন আমরা বলবো যে হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড, সেটা আমরা একটা স্লাইডে পাবো। আমরা একটু এখান থেকে পরের ডিসকাশন গুলোতে যাই। সো এই হচ্ছে আপনার একটা রেভিনিউ রিকগনিশনের 5 স্টেপ প্রসেস। এই প্রসেস গুলো দিয়েই হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে গিয়ে দেখবেন যে এই প্রসেস গুলা বা এই স্টেপ গুলা অনেকবারই এসছে, মানে আপনার সামনে ডিসকাশনে দেখবেন অনেকবারই এসছে, বিকজ এই প্রত্যেকটা স্টেপই আমরা সেপারেটলি পড়বো, একবার না অনেকবারই পড়বো, অনেকগুলো ট্রানজেকশন অ্যানালাইসিস করে দেখবো এই প্রত্যেকটা স্টেপ স্যাটিসফাই করছে কিনা। ওকে, সো আপনারা বলতে পারেন যে এই চ্যাপ্টারের মেইন সামারি হচ্ছে এই 5টা স্টেপই। এই 5টা স্টেপের মধ্যেই অনেকগুলো
theoretical concept plus applications of the IFRS 15 সেটাও আছে। And revenue recognition principle যেটা বলে যে recognize revenue in the accounting period when performance obligation is satisfied. So ultimately আপনি ultimate টার্গেট হচ্ছে আপনি বলতে পারেন যে একটা কন্ট্রাক্ট থেকে আমি তখনই রেভিনিউ রিকগনাইজ করব যখন আমার পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড হচ্ছে। তো এই পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড হচ্ছে কিনা সেটার জন্য আমাদের এই 5 স্টেপ প্রসেসটা ফলো করতে হবে। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি উইথ এক্সাম্পল। কারো যদি ইন দ্য মিন টাইম কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন, আর যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রেও জিজ্ঞেস করবেন। ওকে, তো দেখি আমরা এই যে স্টেপস গুলোর কথা বলছি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখি ফার্স্ট বুঝতে পারি কিনা কিভাবে আমরা এই স্টেপ বাই স্টেপ আইডেন্টিফাই করতে পারবো সেটা। এরপর আমরা একটু কমপ্লেক্স এক্সাম্পলে যাব, দেন আমরা প্রত্যেকটা স্টেপের ডিটেলসে যাব। ওকে, ফার্স্টে আমরা দুইটা এক্সাম্পল দেখবো, হচ্ছে একেবারে সিম্পল, জাস্ট টু আইডেন্টিফাই the 5 step process, and then আরেকটা এক্সাম্পল আছে মাল্টিপল অব্লিগেশনস এর মাল্টিপল পারফরমেন্স এর এক্সাম্পল, সেটাও একটু এটার চেয়ে আর একটু অ্যাডভান্স, তো সেটাও দেখবো। তারপরে আমরা এই প্রত্যেকটা স্টেপের আন্ডারে হচ্ছে কি করবো, সেপারেটলি ডিটেলসে যাব। ওকে, তো এখানে দেখেন, এখানে জাস্ট একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে এজিউম দ্যাট এয়ারবাস কর্পোরেশন সাইন্স এ কন্ট্রাক্ট টু সেল এয়ারপ্লেনস টু ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স। সো একটা এয়ারবাস কর্পোরেশন একটা কন্ট্রাক্ট সাইন করেছে টু সেল এ এয়ারপ্লেন, একটা এয়ারপ্লেন সেল করবে টু ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স ফর 100 মিলিয়ন। সো 100 মিলিয়নসে একটা এয়ারপ্লেন সেল করা হবে ক্যাথে প্যাসিফিকের কাছে। এখন আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। এই ট্রানজেকশনটাতে হচ্ছে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? কাস্টমারের সাথে কন্ট্রাক্ট হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। সো সেটা আইডেন্টিফাই করার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট is an agreement between two parties. কন্ট্রাক্টের হচ্ছে মেইনলি একটা এগ্রিমেন্ট, এটা ওরাল হতে পারে, রিটেনও হতে পারে, যে আপনি একটা পার্টির সাথে এগ্রিমেন্ট করছেন যে এই প্রোডাক্টটা আপনি তাকে সেল করবেন। ওকে, তাহলে এখানে ট্রানজেকশনে সেটা কন্ট্রাক্টে এক্সিস্ট করছে না। সে এই ট্রানজেকশনটাতে কি কন্ট্রাক্ট এক্সিস্ট করছে? ক্লাসে আছেন সবাই নাকি ঘুমাই গেছেন? কন্ট্রাক্ট তো সাইন করছে, তাহলে তো কন্ট্রাক্ট আছে। তো কোয়েশ্চেনে কিন্তু বলা আছে যে একটা কর্পোরেশন সাইন্স এ কন্ট্রাক্ট, সো দ্যাট মিনস এখানে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট এক্সিস্ট করছে বিটুইন এয়ারবাস এন্ড ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স দ্যাট ক্রিয়েটস এনফোর্সেবল রাইটস এন্ড অর অব্লিগেশনস। এনফোর্সেবল রাইটস অর অব্লিগেশনস এর কথা বলছি কেন, আপনি যখন একটা কন্ট্রাক্টে এন্টার করবেন তখন আপনার উপর আপনি যার সাথে কন্ট্রাক্ট করেছেন আপনার উপর কিন্তু সে রাইটস এনফোর্স করতে পারবে। ওকে, so in this case Airbus has signed a contract to deliver airplanes to Cathay Pacific. Step 2 তে আসেন, identify the separate performance obligation in the contract. So এখানে সেপারেট পারফরমেন্স অব্লিগেশন আইডেন্টিফাই করতে বলেছে। দ্যাট মিনস আমার কয়টা ট্রানজেকশন হচ্ছে, কয়টা পারফরমেন্স অব্লিগেশন আছে এখানে। এখানে আমি একটা ইয়ারবাস ট্রান্সফার করবো বলেছি 100 মিলিয়ন দিয়ে, এর বাইরে কি আর কোনো প্রোডাক্ট বা কোনো অ্যাসোসিয়েটেড ম্যাটেরিয়ালস আমি সাপ্লাই দিব বলেছি? বলা হয়নি এখানে। এখানে জাস্ট একটা পারফরমেন্স অব্লিগেশনই, যেটা কিনা হচ্ছে এয়ারপ্লেন কি করা, এয়ারপ্লেন সাপ্লাই দেওয়া। দ্যাটস ওয়াই এখানে কোনো সেপারেট পারফরমেন্স অব্লিগেশন
একটার বেশি পারফরমেন্স অব্লিগেশন পাওয়া যাচ্ছে না। সো if Airbus agreed to maintain the plans, a separate obligation is recorded for this promise. যদি additionally Airbus যদি কোনো প্রমিস করে ক্যাথই প্যাসিফিককে যে এই প্রোডাক্টটা সেলের পরও একটা লিমিটেড টাইমিং এর জন্য তারা এডিশনাল সার্ভিস প্রোভাইড করবে, এই রিলেটেড অ্যাসোসিয়েটেড কোনো সার্ভিস প্রোভাইড করবে, সেক্ষেত্রে আমাকে সেপারেট পারফরমেন্স অব্লিগেশনসটা আইডেন্টিফাই করতে হতো। ওকে, দেন থার্ড স্টেপে আসেন, ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। তো এই ট্রানজেকশন প্রাইস কত? এই ট্রানজেকশনের এই এক্সাম্পলের ট্রানজেকশন প্রাইস কত? 100 million. 100 million. So transaction price basically is the amount of consideration that a company expects to receive from a customer in exchange for transferring a good or service. In this case, the transaction price is straightforward. It is 100 million. So যে অ্যামাউন্টের এক্সচেঞ্জে আপনি প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছেন বা প্রোডাক্টটা ডেলিভার করছেন, সেই অ্যামাউন্টটাই হচ্ছে কি ট্রানজেকশন প্রাইস। And fourth stage হচ্ছে allocate the transaction price to separate performance obligation. So এখানে পারফরমেন্স অব্লিগেশন ছিল ওই একটা, জাস্ট একটা প্রোডাক্ট তারা কি করবে, ডেলিভার করবে। সো সেই ক্ষেত্রে আমার ট্রানজেকশন প্রাইস অ্যালোকেট করার মতো কিছু নাই আর কি, কোনো ট্রানজেকশন নাই যে যেটার মধ্যে আমাকে কি ট্রানজেকশন প্রাইসটা অ্যালোকেট করতে হবে। দ্যাটস ওয়াই এয়ারবাস হ্যাজ অনলি ওয়ান পারফরমেন্স অব্লিগেশন টু ডেলিভার এয়ারপ্লেনস টু Cathay Pacific. And last step হচ্ছে recognize revenue when each performance obligation is satisfied. So the Airbus হচ্ছে রেভিনিউটা রিকগনাইজ করবে কখন? 100 মিলিয়নের রেভিনিউটা রিকগনাইজ করবে যখন এটা ক্যাথাই প্যাসিফিককে ট্রান্সফার করবে, দ্য ডেলিভারি অফ দ্য এয়ারপ্লেনস টু ক্যাথাই প্যাসিফিক। সো যখন এই প্রোডাক্টটা এয়ারবাস ডেলিভার করবে ঠিক তখনই গিয়ে এয়ারবাস কি করতে পারবে, রেভিনিউটা রিকগনাইজ করতে পারবে। আনটিল আপনি হচ্ছে আপনি শুধুমাত্র কন্ট্রাক্টে এন্টার করেছেন বা এর পরের ইস্যুস গুলো নিয়ে কাজ করছেন, এর পরের প্রসেস গুলো নিয়ে, তখন যদি আপনি রেভিনিউ রিকগনাইজ করেন তাহলে সেটা রেভিনিউ রিকগনিশনের মধ্যে আপনি হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েট করছেন এটা বলতে হবে। বাট এই রেভিনিউটা তখনই রিকগনাইজ করতে পারবেন যখন আপনি আপনার এয়ারপ্লেন ডেলিভারি করবেন। সো এয়ারপ্লেন ডেলিভারির থ্রুতে আপনার যেটা হবে সেটা হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড হবে। ওকে, সো দিস ইজ দ্য সিম্পল এক্সাম্পল ফর আইডেন্টিফাই দ্য স্টেপস অফ রেভিনিউ রিকগনিশনস। অ্যান্ড এরপরে আসেন একটা এক্সটেন্ডেড এক্সাম্পল দেখবো যেটাতে আরেকটু ডিটেলস ডিসকাশন থাকবে প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য, প্রত্যেকটা স্টেপে আর কি। সো দেখেন এই ইলাস্ট্রেশনটাতে কি বলা আছে, অ্যাজিউম দ্যাট টেইলার অ্যাংলার অর্ডারস এ লার্জ কাপ অফ ব্ল্যাক কফি costing $3 from Bean, and Taylor gives $3 to Bean, who pours the coffee into a large cup and gives it to Taylor. So এখানে কোয়েশ্চেন হচ্ছে how much revenue should Bean recognize on this transaction? So এইটাকে আমরা এই ট্রানজেকশনটাকে আমরা অ্যানালাইজ করে দেখব 5 স্টেপ প্রসেস দিয়ে। সো ফার্স্ট এর 5 স্টেপটা হচ্ছে আমার কি, আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। তো এখানে কন্ট্রাক্ট এক্সিস্ট করছে কিনা সেটা আমরা দেখব। এখানে অলরেডি বলাই আছে যে টেইলার অ্যাংলার হচ্ছে একটা লার্জ কাপ অফ অর্ডারস এ লার্জ কাপ অফ ব্ল্যাক কফি কস্টিং $3 ফ্রম বিন, অ্যান্ড হচ্ছে বিন কি করে $3 সেটা pours the coffee into a large cup and gives it to Taylor. That means এখানে একটা কন্ট্রাক্ট এক্সিস্ট করছে বিকজ টেইলর এটার এগেইনস্টে ক্যাশ পে করছে। সো দ্য কন্ট্রাক্ট হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স। কমার্শিয়াল সাবস্টেন্স মিনস আপনার একটা কমার্শিয়াল সাবস্টেন্স বলতে এখানে মেইনলি বোঝাচ্ছে যে আপনার একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কিন্তু হচ্ছে, and the parties have approved the contract and দ্যাট মিনস তাহলে এই ট্রানজেকশনে দেখেন
Taylor agrees to purchase the coffee and Bean agrees to sell it. So both parties এর মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে তারা এগ্রিমেন্টে এন্টার করেছে, and identification of the rights of the parties is established. এখানে দেখেন আপনি অলরেডি বলেছেন যে ট্রানজেকশনে বলাই আছে যে $3 পে করবে, তাহলে একটা রাইটস কিন্তু ক্রিয়েট হচ্ছে বা এস্টাবলিশ হচ্ছে, এন্ড পেমেন্ট টার্মস আর আইডেন্টিফাইড, কত অ্যামাউন্ট পে করা হবে সেটাও কিন্তু বলা আছে, and also it is probable that the consideration will be collected, because এখানে বলা আছে যে Bean has received $3 before it delivered the coffee. So it appears that Bean and Taylor have a valid contract with one another. So এখানে প্রত্যেকটা কম্পোনেন্টকে ইন ডিটেইলে অ্যানালাইসিস করেছে। দেখেন আমরা যদি ডিটেলস অ্যানালাইসিস নাও করি, বাট আমরা কোয়েশ্চেন দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে একটা ভ্যালিড কন্ট্রাক্ট এক্সিস্ট করছে দুটা পার্টিজ এর মধ্যে। ওকে, দেন সেকেন্ড স্টেপ হচ্ছে কি আমার আইডেন্টিফাই দ্য সেপারেট পারফরমেন্স অব্লিগেশন। সো সেপারেট পারফরমেন্স অব্লিগেশন আইডেন্টিফাই করতে পেরেছে, বাট এখানে দেখেন এখানে একটাই পারফরমেন্স অব্লিগেশন হবে $3 একটা লার্জ কাপ অফ কফি প্রিপেয়ার করা হবে। সো এখানে একটাই পারফরমেন্স অব্লিগেশন, এখানে আদার্স কোনো পারফরমেন্স অব্লিগেশন নেই। দেন ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস, এখানে ট্রানজেকশন প্রাইস হচ্ছে $3 and allocate the transaction price, allocate করার কিছু নাই বিকজ একটাই পারফরমেন্স অব্লিগেশন আছে। And lastly, recognize revenue when each performance obligation is satisfied. So Bean তখনই রেভিনিউ রিকগনাইজ করতে পারবে এই ট্রানজেকশনটা থেকে যখন হচ্ছে কি সে কফিটা ডেলিভার করবে বা কফিটা সাপ্লাই দিবে, তখনই হচ্ছে কি। So Bean should recognize $3 in revenue from this transaction when Taylor receives the coffee. Okay. So এরপর আসেন সেকেন্ড স্টেপের আরেকটু ইনফরমেশন অ্যাড করা আছে। The following day, Taylor orders another large cup of coffee for $3 and also purchases 2 bagels at a price of $5. The barista provides these products and Taylor pays $8. So এখন দেখেন এখানে আরেকটা ট্রানজেকশন কিন্তু অ্যাড হচ্ছে। সো এটাকে যদি আমরা বলি যে প্রত্যেকটা স্টেপের অ্যানালাইজ করে দেখাতে, তাহলে ইজিলি কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো। ফার্স্টেই আসে হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপটাই হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার। সো এখানে যেহেতু টেইলর এবং বিনের মধ্যে অলরেডি একটা কন্ট্রাক্ট এক্সিস্ট করছে, সো এখানে আমরা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করার মতো আর তেমন কিছু নেই। সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সেপারেট পারফরমেন্স অব্লিগেশন। সো এখানে এখন হচ্ছে দেখতে হবে যে সেপারেট পারফরমেন্স অব্লিগেশন আছে কিনা। ফার্স্টের দিকে আমরা দেখেছি তারা শুধুমাত্র একটা কাপ অফ কফির জন্য হচ্ছে কন্ট্রাক্টটা করেছে, বাট এরপরে দেখেন এখানে আরো একটা ট্রানজেকশন কিন্তু অ্যাড হয়েছে, পারচেজ 2 bagels at a price of $5। তার মানে এখানে হচ্ছে দুইটা পারফরমেন্স অব্লিগেশন এক্সিস্ট করছে। ওকে, এন্ড দেখেন সেকেন্ড স্টেপে বলছে যে মাল্টিপল পারফরমেন্স অব্লিগেশন এক্সিস্ট when the following 2 conditions are satisfied. সো তখনই আমরা বলতে পারবো যে এখানে মাল্টিপল পারফরমেন্স অব্লিগেশন এক্সিস্ট করছে যখন Bean must provide a distinct product or service. আপনি একটা সেপারেট প্রোডাক্ট অর সার্ভিস প্রোভাইড করছেন যেটা একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট না। Then Bean's products are distinct within the contract if the performance obligation is not highly dependent or not interrelated. So আপনি যে দুইটা পারফরমেন্সের জন্য কন্ট্রাক্ট করছেন সেটা সেপারেটলি আইডেন্টিফাইয়েবল কিনা এন্ড তারা একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট না। সো কোয়েশ্চেন দেখে আমরা বলতে পারি যে এখানে এটা কি সেপারেটলি আইডেন্টিফাইয়েবল অর নাকি আইডেন্টিফাইয়েবল না, দুইটা একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট, কোনটা কি মনে হয় আপনাদের বলেন? আপনারা রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আছেন ক্লাসে?
আপনারা নিচ থেকে না বললে আমি কিন্তু জিজ্ঞেস করবো। আনিস আফরোজ বলেন। আনিস আফরোজ আছেন ক্লাসে? হুম? আনিস আফরোজ? ম্যাম ম্যাম চ্যাটে রিপ্লাই করছে। ম্যাম ও চ্যাট বক্সে রিপ্লাই করেছি। আনিকা আনাম বলেন। Yes, আনিকা miss. বলেন, এখানে হচ্ছে দুইটা সেপারেট পারফরমেন্স অব্লিগেশন আছে কিনা, নাকি একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট? মিস আমার মনে হচ্ছে লাইক সেপারেট অব্লিগেশন আছে। কেন মনে হচ্ছে রিজনটা? আপনি আপনার পয়েন্ট অফ ভিউ বলেন, সমস্যা এমন না যে আপনাকে কারেক্টলি বলতে হবে, আপনি যেটা বুঝতেছেন সেটাই বলেন। রিজন, রিজনটা বলেন। ডেফিনেটলি কোনো বেসিসের উপর বেস করে আপনি বলেছেন যে সেপারেট পারফরমেন্স অব্লিগেশন আছে। হোয়াট ইজ ইট? কে বলবেন? কে বলতে পারবেন? এনিওয়ান? আপনি কি ক্লাসে ঘুমাচ্ছেন? এই জন্যই অনলাইন ক্লাস পছন্দ না। প্লিজ একটা পয়েন্ট অফ ভিউ বলতে। হ্যাঁ হ্যাঁ বলেন প্লিজ, আপনার পয়েন্ট অফ ভিউটাই বলেন, বিকজ মিস দেখেন। ওদের ম্যাম তার টাইলার দুইটা আইটেম অর্ডার করছে, একটা হচ্ছে কাপ অফ কফি হ্যাঁ। আর একটা ব্যাগেলস। হুম। সো এটা সেপারেট এন্টিটি হবে, কারণ যেহেতু ম্যাম ওদের রিকগনাইজ করতে হবে রেভিনিউটা সেপারেট ফর ডিফারেন্ট আইটেমস, সো যাতে ওরা মানে ইয়ার এন্ড নিয়ে গিয়ে দেখতে পারে যে ওদের কোন আইটেমসটা ঠিক কিভাবে পারফর্ম করতেছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু এখানে, যে দেখেন যে আমার দুইটা আইটেমই আমি সেপারেটলি আইডেন্টিফাই করতে পারছি কিনা, দ্যাট মিনস দুইটা আইটেমই ডিস্টিংক্ট কিনা। তো এখানে দেখেন দুইটা আইটেমের জন্য সেপারেটলি প্রাইসটা আছে। সো এটা খুবই ইজি বিষয়, যেখানে দুইটা আইটেম সেপারেটলি আইডেন্টিফাইবল। ওকে, সো ওইটার কথাই আমি বলছিলাম যে এখানে দেখেন এইটাই বলছিল যে বিনস প্রডিউস প্রোডাক্টস আর ডিস্টিংক্ট উইদিন দ্য কন্ট্রাক্ট। আমরা তখনই ডিস্টিংক্ট বলতে পারবো যখন দে বোথ দ্য প্রোডাক্ট আর নট হাইলি ডিপেন্ডেন্ট অ্যান্ড বোথ দ্য প্রোডাক্ট আর নট ইন্টাররিলেটেড। সো যে দুইটা প্রোডাক্ট সে অর্ডার করেছে দুইটাই কিন্তু ডিস্টিংক্ট ছিল, তারা কিন্তু ইন্টাররিলেটেড ছিল না। সো আমরা বলতে পারি না যে বেন হ্যাজ টু পারফরমেন্স অব্লিগেশন। যখনই এরকম প্রোডাক্ট গুলো সেপারেটলি আইডেন্টিফাই করা যাবে, ডিস্টিংক্ট থাকবে, তখনই আমরা বলতে পারবো যে হচ্ছে কি এখানে দুইটা পারফরমেন্স অব্লিগেশন আছে। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। তো ট্রানজেকশন প্রাইস কত হবে ইন টোটাল? $8, যেটা বলা আছে অলরেডি, বিকজ ফার্স্ট $3 হচ্ছে আপনার কাপ অফ টি এর জন্য, অ্যান্ড সেকেন্ড $5 হচ্ছে আপনার কি বেগলস এর জন্য। সো টোটাল আমার ট্রানজেকশন প্রাইস হচ্ছে $8। অ্যান্ড ফোর্থ স্টেপ হচ্ছে অ্যালোকেট দ্য ট্রানজেকশন প্রাইস। সো এখানে আপনাকে সেপারেটলি কোনো প্রাইস অ্যালোকেট করতে হচ্ছে না, বিকজ এখানে অলরেডি দুইটা প্রোডাক্টের জন্য সেপারেট প্রাইস দেওয়া আছে এবং দুইটা প্রোডাক্টই ডিস্টিংক্ট অ্যান্ড আইডেন্টিফাইয়েবল। সো দুইটা প্রোডাক্টের এগেনস্টে আমরা যে প্রাইস দেওয়া আছে সেটা আমরা অ্যালোকেট করব প্রসেস ওয়াইজ। হ্যাঁ, অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে রিকগনাইজ রেভিনিউ হোয়েন ইচ পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। সো যখন এই প্রোডাক্ট দুটা ডেলিভার করা হবে টেলরের কাছে, টেলর যখন এই প্রোডাক্ট গুলো রিসিভ করবে, তখনই হচ্ছে কি করবে, রেভিনিউটা রিকগনাইজ করবে। এই এক্সাম্পলটা আরো একটু ডিটেলসে যাচ্ছে। দেখেন
প্রথমে আমরা দেখেছি যে কন্ট্রাক্ট এক্সিস্ট করছে কিনা, সেটা সেটা দেখেছি 5টা স্টেপ দিয়ে। দেন সেকেন্ড আমরা দেখেছি হচ্ছে কি সেপারেট পারফরমেন্স অব্লিগেশন আছে কিনা, সেখানে আমরা ট্রানজেকশন প্রাইসকে ডিটারমাইন করতে হয়নি আমাদের, বিকজ দুইটার জন্যই একসাথে ট্রানজেকশন প্রাইসটা দেওয়া আছে। এখন এই একই এক্সাম্পলকে আরেকটু আরেকটু ইনফরমেশন অ্যাড করেছে টু ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল ট্রানজেকশন প্রাইস। এখন ট্রানজেকশন প্রাইস ডিটারমিনেশনের ক্ষেত্রে কি কি হতে পারে? সো দেখেন অলরেডি যেহেতু এখানে আমরা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করেছি, ফার্স্ট স্টেপটা কমপ্লিট, সেকেন্ড স্টেপটা কমপ্লিট করেছি, তাহলে ট্রানজেকশন প্রাইস কিভাবে ডিটারমাইন করছে আমরা দেখি। এখানে কি নতুন ইনফরমেশন অ্যাড করেছে দেখেন। Bean is interested in stimulating sales of its smoke jumper coffee beans on Tuesday, a slow business day for the store. Normally, these beans sell for $10 for a 12-ounce bag, but Bean decides to cut the price by $1 when customers buy them on Tuesday. The discounted price is now $9 per bag, and Taylor has come to the store on Tuesday, decided to purchase a bag of smoke jumper beans and pays Bean $9. So এখানে দেখেন, এখানে অলরেডি একটা ট্রানজেকশন হয়ে গেছে। সো তার মানে এখানে একটা কন্ট্রাক্ট এক্সিস্ট করছে বিটুইন বেন এন্ড টেলর। দেন এখানে যদি সেপারেট পারফরমেন্স অব্লিগেশন আপনাকে ডিটারমাইন করতে বলে, সেখানে আপনি দেখেন আপনার এখানে শুধুমাত্র একটা ওয়ান ব্যাগ অফ স্মোক জাম্পার বিন ছাড়া আর কোনো ট্রানজেকশন কি হয়েছে, আর কোনো প্রোডাক্ট কি সেল করেছে? বিন করেনি। জাস্ট তাহলে আমরা বলতে পারি যে একটা এখানে হচ্ছে ওয়ান পারফরমেন্স অব্লিগেশন আছে, জাস্ট এখানে কোনো অন্য কোনো মাল্টিপল ট্রানজেকশন হয়নি। এন্ড থার্ড স্টেজ হচ্ছে ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস, রাইট? সো ট্রানজেকশন প্রাইস কত? ট্রানজেকশন প্রাইস দেখেন ইউজুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে $10 থাকে, বাট শুধুমাত্র টিউসডেতেই ডিসকাউন্ট অফার করে। বিং হচ্ছে ডিসকাউন্ট অফার করে টিউসডেতে, এবং টেইলর পারচেজ করতেও এসছে কোন দিন? টিউসডেতে। দ্যাট মিনস ট্রানজেকশন প্রাইস কত হবে তাহলে? এই ডিসকাউন্টেড প্রাইসটাই হবে না? ডিসকাউন্টেড প্রাইসটাই তো ট্রানজেকশন প্রাইস হবে, বিকজ আপনি ওই প্রাইসেই কিন্তু পারচেজটা করছেন, রাইট? সো এই স্টেপ গুলাতেই কিন্তু এগুলাই বলা আছে। দেখেন থার্ড স্টেপে ডিটারমাইন ট্রানজেকশন প্রাইস ডিটারমাইন করতে বলেছে। সো ট্রানজেকশন প্রাইস আমার $10 হবে না, আমার ট্রানজেকশন প্রাইস হবে $9, বিকজ আমি শুধুমাত্র ওই $9ই পে করছি ইউজিং দ্য $1 ডিসকাউন্ট। ওকে, অ্যান্ড বলেছে যে এরপরের স্টেপ হচ্ছে আমার কি অ্যালোকেট দ্য ট্রানজেকশন প্রাইস টু দ্য সেপারেট পারফরমেন্স অব্লিগেশন। এখানে আমার কোনো সেপারেট পারফরমেন্সই নাই, তাহলে আমার ট্রানজেকশন প্রাইস অ্যালোকেট করার প্রশ্নই আসে না, রাইট? অ্যান্ড লাস্টলি রিকগনাইজ রেভিনিউ। সো আমি রেভিনিউ রিকগনাইজ করবো যখন আমি আমার প্রোডাক্টটা ডেলিভার করছি। সো বিন শুড রিকগনাইজ $9 অফ রেভিনিউ when Taylor receives the smoke jumper coffee beans. সো এইটুক পর্যন্ত কিন্তু ইজিয়ার। এরপরে সেম একই একই এক্সাম্পলটাকেই হচ্ছে কি ফোর্থ স্টেজে গিয়ে হচ্ছে কি অ্যানালাইসিস করেছে। আমরা সোফার কিন্তু ট্রানজেকশন প্রাইস অ্যালোকেট করার মতো কোনো অপশন ছিল না, বিকজ ট্রানজেকশন প্রাইস ছিল একটা প্রোডাক্টের জন্য, বা একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের জন্য থাকলেও সেটা সেপারেটলি আইডেন্টিফাইবল এবং ডিস্টিংক্ট ছিল। বাট এখন দেখি যে এখানে কোনো ট্রানজেকশন প্রাইস অ্যালোকেশনের ইনফরমেশন দিয়েছি কিনা। দেখেন ট্রানজেকশন প্রাইস ইজ অ্যালোকেটেড টু ভ্যারিয়াস পারফরমেন্স অব্লিগেশন বেসড অন দ্য রিলেটিভ স্ট্যান্ডঅ্যালোন সেলিং প্রাইস। স্ট্যান্ডঅ্যালোন সেলিং প্রাইস মিনস আপনার প্রোডাক্টের যে ওয়েট সেটা এবং ইন্ডিভিজুয়াল যে প্রাইস সেটার উপর বেস করে রিলেটিভ পোর্শনে অ্যালোকেট করা হয়। সো কোয়েশ্চেনে আছে কি দেখেন, বিন অফার্স কাস্টমার্স এ $2 discount on the purchase of large cup of coffee when they buy a bag of its premium motor mocha beans, which normally sell for $12. At the same time, as indicated earlier, a large cup of coffee normally retails for $3 at Bean. সো এখানে বলেছে যে দুইটা প্রোডাক্ট যদি এট এ টাইম কিনে, একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। দেখেন এখানে বিন হচ্ছে $2 ডিসকাউন্ট অফার করে লার্জ কাপ অফ কফির জন্য $2 করে কি ডিসকাউন্ট অফার করে, যদি সেটা কি করে যদি when they buy
a bag of its premium motor mocha beans. যদি আপনি একটা প্রিমিয়াম মোটর মকা বিনস পারচেজ করেন যেটার প্রাইস হচ্ছে $12, এইটার সাথে যদি আপনি হচ্ছে লার্জ কাপ অফ কফি পারচেজ করেন যেটার প্রাইস $3, তাহলে আপনাকে $2 কি করা হবে, ডিসকাউন্ট অফার করা হবে। সো এক্ষেত্রে আমাদের ফার্স্ট যে স্টেপগুলো, আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স, সেটা যদি অ্যানালাইজ করতে বলা হয় তাহলে এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে দুইটা পার্টির মধ্যে একটা কন্ট্রাক্ট এক্সিস্ট করছে, এন্ড দেন তারা হচ্ছে কি ডিসকাউন্ট অফার করছে, কত প্রাইসে ট্রানজেকশনটা করবে সেটার কথা বলা আছে। তো সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ স্যাটিসফাইড, সেকেন্ড স্টেপ দেখেন যে সেপারেট পারফরমেন্স অব্লিগেশন, এখানে সেপারেট পারফরমেন্স আছে কিনা। দেখেন দ্য ব্যাগ অফ মোটর মোকা বিনস অ্যান্ড দ্য লার্জ কাপ অফ কফি আর ডিস্টিংক্ট ফ্রম ওয়ান অ্যানাদার and are not highly dependent on or highly interrelated with other. এখানে দেখেন যদিও তারা হচ্ছে দুইটা প্রোডাক্ট একসাথে কেনার পরে কি পাচ্ছে, ডিসকাউন্ট পাচ্ছে, বাট বোথ প্রোডাক্টস আর সেপারেটলি কি আইডেন্টিফাইবল, এন্ড বোথ প্রোডাক্টস এর জন্য প্রাইস কত সেটা সেপারেটলি আইডেন্টিফাইবল। ইন দ্যাট কেস আমরা এটা কি বলতে পারি যে বোথ প্রোডাক্টস আর নট হাইলি ডিপেন্ডেন্ট এবং কি নট হাইলি ইন্টাররিলেটেড উইথ ইচ আদার, এটা বলতে পারি। যদি এমন হতো যে একটাই প্রাইস দেওয়া আছে বা একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টকে সেপারেট করা যাচ্ছে না, তখন আমরা সেটাকে কি বলতাম, ইন্টারডিপেন্ডেন্ট প্রোডাক্ট বলতাম। এন্ড ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। তো ট্রানজেকশন প্রাইস কত হবে, এখানে দেখেন ট্রানজেকশন প্রাইস হচ্ছে বলেছে যে প্রিমিয়াম মোটর মকা বিনস এর জন্য সে নর্মালি পে করতে হয় কত, $12। ওকে, বাট যেহেতু দুইটা প্রোডাক্ট একসাথে কিনছে তাহলে সেই ক্ষেত্রে বিন $2 ডিসকাউন্ট অফার করছে অন দ্য পারচেজ অফ লার্জ কাপ অফ কফি। তো এই $2 যে ডিসকাউন্টটা অফার করছে সেটা কিসের এগেনস্টে করছে, লার্জ কাপ অফ কফির এগেনস্টে করছে। তো এখানে এটা সেপারেটলি বোঝা যাচ্ছে না যে এই $2 ডিসকাউন্টটা কোথা থেকে মাইনাস হবে আমাদের। এই যে দেখেন লার্জ কাপ অফ কফির প্রাইস কত, $3, বিন $3 দিয়ে কিন্তু কি কফি পারচেজ করছে, তাহলে এইটার এগেইনস্টেই কিন্তু সে ডিসকাউন্টটা চার্জ করতে পারবে, নট $12, বিকজ $12 জন্য কিন্তু সে কোনো ডিসকাউন্ট অফার করছে না। $12 ট্রানজেকশনটার সাথে যখন লার্জ কাপ অফ কফির যে ট্রানজেকশনটা আছে সেটা যখন হচ্ছে তখনই সে $2 ডিসকাউন্ট অফার করছে এবং সেটা মেনশন করে দিচ্ছে কোন প্রোডাক্টের এগেইনস্টে $2 ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে আমার ট্রানজেকশন প্রাইসটা ডিটারমাইন করা ইজিয়ার না। আমার $12 হবে হচ্ছে প্রিমিয়াম মোটর মকা বিনস এর জন্য, অ্যান্ড $3 লার্জ কাপ অফ কফি মাইনাস $2 ডিসকাউন্ট, সেখান থেকে আমি $1 পাচ্ছি। তাহলে আমার টোটাল ট্রানজেকশন প্রাইস হবে হচ্ছে কত, $13। এখন এই এখানে তো দুইটা পারফরমেন্স অব্লিগেশন, রাইট, একটা হচ্ছে লার্জ কাপ অফ কফি আর একটা হচ্ছে প্রিমিয়াম মোটর মকা বিনস। হ্যাঁ, সো এখন আমাকে কি করতে হবে, ট্রানজেকশন প্রাইসটা অ্যালোকেট করতে হবে। সো ফার আমরা ট্রানজেকশন প্রাইস অ্যালোকেট করার মতো কোনো এক্সাম্পল পাইনি, বাট এই এক্সাম্পলটা তো আমার ট্রানজেকশন প্রাইসটা অ্যালোকেট করতে হবে। কিভাবে আমি এই ট্রানজেকশন প্রাইস অ্যালোকেট করব, স্ট্যান্ড অ্যালোন সেলিং প্রাইসের উপর বেস করে। তো স্ট্যান্ড অ্যালোন সেলিং প্রাইস বলতে আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা প্রোডাক্টের যে সেপারেট প্রাইস, ইন্ডিভিজুয়াল যে প্রাইসটা দেওয়া আছে সেটা। সো ইন্ডিভিজুয়াল প্রাইস দেওয়া ছিল কত, বিনস এর জন্য ছিল হচ্ছে $12, লার্জ কাপ অফ কফির জন্য ছিল কত, $3। এখন এটাকে যখন আপনি হচ্ছে অ্যালোকেট করবেন সেটা কিসের বেসিসে করবেন, সো আমার এটা ফার্স্ট আমি ওয়েটটা বের করবো, ওয়েটের রিলেটিভ পোর্শনে অ্যালোকেট করার কথা বলেছে। সো রিলেটিভ পোর্শন মিনস আমাকে ওয়েটেড অ্যাভারেজ করে যে আমরা করি সেটা। সো রিলেটিভ পোর্শনের জন্য আমি ফার্স্টে কি বের করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে টোটাল। সো আমার টোটাল ট্রানজেকশন হয়েছে বা টোটাল ট্রানজেকশন প্রাইস ছিল $15। হ্যাঁ, সো $15 এর মধ্যে $12 হচ্ছে বিনস অ্যান্ড লার্জ কাপ অফ কফি হচ্ছে $3। সো দুইটার ওয়েট যদি আমি বের করি দ্যাট মিনস টোটাল ট্রানজেকশন প্রাইসের মধ্যে আমার 80% হচ্ছে বিনস অ্যান্ড 20% হচ্ছে লার্জ কাপ অফ কফি। সেখানে ক্যালকুলেশনসটা দেয়া আছে দেখেন। এরপরে গিয়ে আমাকে যেটা করতে হবে, এখন তো আমি ওয়েটটা বের করেছি, রাইট, এবং আমাদের ট্রানজেকশন প্রাইস ছিল কত, অ্যাকচুয়াল ট্রানজেকশন প্রাইস ছিল কত, $13, বিকজ $15 হচ্ছে আমার স্ট্যান্ড অ্যালোন সেলিং প্রাইস, কিন্তু আমি তো $2 কি পাচ্ছি, ডিসকাউন্ট পাচ্ছি না। তো $2 ডিসকাউন্টিং এর কারণে আমার আমার হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস দাঁড়াচ্ছে কত, $13। এখন এই $13 এর মধ্যে কতটুকু বিনস এর জন্য অ্যালোকেট করব, আমি কতটুকু লার্জ কাপ অফ কফির জন্য অ্যালোকেট করব, দ্যাট ডিপেন্ডস অন দ্য স্ট্যান্ড অ্যালোন সেলিং প্রাইস ওয়েট।
এই স্ট্যান্ডার্ড সেলিং প্রাইসের উপর বেস করে আমি যে ওয়েটটা ডিসাইড করছি বা রিলেটিভ পোর্শনটা ডিসাইড করছি, সেটার উপর বেস করে আমি প্রাইসটা অ্যালোকেট করব। আমরা জানি যে আমাদের অ্যাকচুয়াল ট্রানজেকশন প্রাইস হচ্ছে কত, $13 আফটার কনসিডারিং $2 অফ ডিসকাউন্ট। এখন আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমি দুইটা একসাথে কেনার কারণেই কিন্তু ডিসকাউন্টটা পেয়েছি, রাইট? সো সেক্ষেত্রে আমার $13 মধ্যে কত ডলার আমি বিনস এর জন্য অ্যালোকেট করব, কত ডলার আমি কাপ অফ কফির জন্য অ্যালোকেট করব, সেটা আমি ডিসাইড করছি স্ট্যান্ডার্ড সেলিং প্রাইসের যে ওয়েটটা সেটার উপর। তাহলে আমরা স্ট্যান্ডার্ড সেলিং প্রাইসের উপর বেস করে ওয়েটটা পেয়েছি হচ্ছে বিনস এর জন্য 80%, লার্জ কাপ অফ কফির জন্য পেয়েছি 20%। তো $13 উপর আমি অ্যাপ্লাই করি। এখন 80% যাবে হচ্ছে আমার বিনস এর জন্য। আমি যখন $13 উপর 80% অ্যাপ্লাই করছি, আমার প্রাইসটা দাঁড়াচ্ছে $10.40। অ্যান্ড 20% যখন অ্যাপ্লাই করবো তখন আমার প্রাইসটা দাঁড়াচ্ছে $2.60। এটা বুঝতে পেরেছেন? এটা কি বোঝা যাচ্ছে এই পার্টটা? এটা হচ্ছে একটা মেথড টু ডিটারমাইন দ্য সেপারেট প্রাইস। যখন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সেপারেট প্রাইস দেওয়া থাকবে, সেটার যে ওয়েট, সেটার উপর বেস করে আমি আমার অ্যাকচুয়াল প্রাইস যেটা আমি পে করেছি সেটার সেটা সেটার প্রাইসটা অ্যালোকেট করছি। এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? ম্যাম এখানে পার্সেন্টেজটা কিভাবে কাউন্ট করেছেন সেটা যদি বলতেন। 80% আর 20% এটা ইয়েস ম্যাম। এইটা কাউন্ট করেছে। দেখেন কোয়েশ্চেনে যদি যাই, কোয়েশ্চেনে দেখেন এখানে বলা আছে প্রিমিয়াম মোটর মকা বিনস সেল করে তারা নর্মালি কত, $12। হ্যাঁ, আর লার্জ কাপ অফ কফি নর্মালি সেল করে কত, $3। রাইট? আমরা ডিসকাউন্ট পেয়েছি সেটা পরে আসছে। ডিসকাউন্ট কেন পেয়েছি? বিকজ আমরা দুইটা প্রোডাক্টই একসাথে পারচেজ করেছি, দ্যাটস ওয়াই বিন আমাদেরকে $2 ডিসকাউন্ট অফার করেছে। সো আমার স্ট্যান্ড অ্যালোন সেলিং প্রাইস হচ্ছে $12 and $3। সো এই $12 and $3 কে আমি একসাথে করেই তো পে করছি, রাইট? ট্রানজেকশন প্রাইস টোটাল আমার তাহলে ট্রানজেকশন প্রাইস দাঁড়াচ্ছে কত, $15। $15। হ্যাঁ, $15 মধ্যে কত পার্সেন্ট মোটর মকা বিনস এর প্রাইস ক্যারি করছে, আর কত পার্সেন্ট লার্জ কাপ অফ কফি প্রাইসটা ক্যারি করছে। তাহলে আউট অফ $15, $12 হচ্ছে আমার মোটর মকা। তাহলে $12 ডিভাইডেড বাই যদি $15 করি, তাহলে আমার 80% ট্রানজেকশন প্রাইস কভার করছে মোটর মকা বিনস, অ্যান্ড রিমেইনিং 20% বা $3 আউট অফ $15, 20% প্রাইস ক্যারি করছে হচ্ছে কি আপনার লার্জ কাপ অফ কফি। সো আমি এখন ওয়েটটা পেয়ে গেছি, এটার অ্যাকচুয়াল, এটার যে স্ট্যান্ড অ্যালোন যে প্রাইসটা, ডিস্টিংক্ট প্রাইসটা, সেটার উপর বেস করে আমি পার্সেন্টেজটা পেয়ে গেছি। এখন আমি ডিসাইড করব যে কোনটার এগেনস্টে কত পার্সেন্ট অ্যালোকেট, কোনটার এগেনস্টে কত টাকা অ্যালোকেট করব। আমি তো পার্সেন্টেজ পেয়ে গেছি, পার্সেন্টেজের উপরেই বেস করে কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি কত পে করেছি, অ্যাকচুয়ালি আমি পে করেছি কিন্তু $13, বিকজ আমি $2 ডিসকাউন্ট পেয়েছি। সো $2 ডিসকাউন্টের কনসিডারেশনটা এখন আসবে। $15 থেকে $2 বাদ দিয়ে থাকে হচ্ছে আমার কত, $13। এই $13 মধ্যে কত টাকা আমি মোটর মকা বিনস এর এগেনস্টে অ্যালোকেট করবো, আর কত টাকা হচ্ছে লার্জ কাপ অফ কফির এগেনস্টে অ্যালোকেট করবো। এই এই বিষয়টা কেন আসছে? এখন আপনি বলতে পারতেন যে $12 তো অলরেডি বলা আছে মোটর মকা প্রাইস, আর লার্জ কাপ অফ কফির প্রাইস তো অলরেডি $3 ছিল, সেখান থেকে ডিসকাউন্ট পেয়েছি, $2 বাদ দিয়ে $1 থাকছে, সেটা তো সেপারেটলি ওইটুকুই তো অ্যালোকেট করলে হতো। বাট নো, কেন কেন না? বিকজ দেখেন আপনি দুইটা প্রোডাক্ট একসাথে পারচেজ করেছেন দেখেই কিন্তু কি $2 ডিসকাউন্টটা পেয়েছেন। সেপারেটলি পারচেজ করলে কিন্তু আপনি এই $2 যে ডিসকাউন্টটা পেয়েছেন সেটা কিন্তু পেতেন না। এই জন্যই কিন্তু আপনার অ্যাকচুয়াল ট্রানজেকশন প্রাইসটা, এখানে ডিসকাউন্টের এফেক্ট কিন্তু দুইটা প্রোডাক্টের মধ্যেই আছে, রাইট? বাট কোন প্রোডাক্টে কতটুকু আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, এই জন্যই এই অ্যালোকেশন প্রসেসটা। এম আই ক্লিয়ার? ইয়েস ম্যাম। Yes, yes. ওকে। সো লাস্টলি এটাই বলছে যে রিকগনাইজ রেভিনিউ হোয়েন ইচ পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। সো বিন যখন হচ্ছে দুইটা পারফরমেন্স অব্লিগেশনই স্যাটিসফাই করবে, দ্যাট মিনস মোটর মকা বিনস এবং লার্জ কাপ অফ কফি দুইটাই ডেলিভার করবে টেলার কাছে
ঠিক তখনই হচ্ছে রিকগনাইজ করবে রেভিনিউটা। কতটুকু রেভিনিউ রিকগনাইজ করবে? যেটা আমরা বের করেছি ওয়েটেড অ্যাভারেজ করে $10.40 অ্যান্ড $10.40 অ্যান্ড $2.60. $10.40 revenue recognize করবে in against of motor mocha beans and large cup of coffee against a আপনার revenue recognize করবে $2.60. ওকে, সো আমরা লাস্ট স্টেপে দেখেন, লাস্ট স্টেপটা হচ্ছে কি রিকগনাইজ রেভিনিউ when each performance obligation is satisfied. এখন আমরা অলওয়েজই বলছি যে পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড হলেই তারপরে রেভিনিউ রিকগনাইজ করবো। এখন কখন বলবো যে পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড? যেটা আমি ফার্স্টের দিকেই বলছিলাম যে একটা স্লাইডে আসবে আপনাদের এইচ পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড বলতে কি বোঝাচ্ছে, পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড মানে কি। তো কিছু ইন্ডিকেটরস আছে যেটার উপর বেস করে আমরা ডিসাইড করতে পারবো যে পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। সো যেই এক্সাম্পলটা আমরা ডিসকাস করছিলাম সেই এক্সাম্পলটার কথাই যদি বলি তাহলে সেখানে দেখেন being satisfied its performance obligation when Taylor obtained control of the products. যখন বিনস টেইলরের কাছে প্রোডাক্টটা ডেলিভার করছে এবং টেইলর ওই প্রোডাক্টটা যেই প্রোডাক্টটা সে পারচেজ করতে চাচ্ছে সেটার উপরে কন্ট্রোল অবটেইন করবে, তখনই আমরা সেটাকে বলবো যে পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। সো কিছু ইন্ডিকেটরস এখানে দেওয়া আছে বেসড অন দ্য বিন অ্যান্ড টেইলরস ইলাস্ট্রেশন। ফার্স্ট ইন্ডিকেটর হচ্ছে দেখেন Bean has the right to payment for the coffee. So Bean যেহেতু প্রোডাক্টটা ডেলিভার করছে তার একটা রাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে ফর দ্য পেমেন্ট অফ কফি, and Bean has transferred the legal title of the coffee. আপনি কফিটা ডেলিভার করছেন, দ্যাট মিনস আপনি লিগালি ট্রান্সফার করছেন, and Bean has transferred physical possession of the coffee. আপনি প্রোডাক্টটা ফিজিক্যাল পজেশনটাও ট্রান্সফার করছেন, আপনার কাছে আর থাকছে না। And Taylor has significant risk and rewards of ownership. Taylor has accepted the asset. So যখন আপনি ফিজিক্যাল পজেশন ট্রান্সফার করে ফেলছেন, লিগাল টাইটেল মিনস আপনি আর লিগালি বাউন্ডেড থাকছেন না টেইলরের কাছে, আপনি আপনার সাইড থেকে কিন্তু প্রোডাক্টটা ডেলিভার করছেন। রেদার টেইলর আপনার কাছে বাউন্ডেড টু ট্রান্সফার দ্য ট্রানজেকশন প্রাইস। দ্যাটস ওয়াই বলছে টেইলর যখন প্রোডাক্ট বা অ্যাসেটটা অ্যাকসেপ্ট করবে তখনই হচ্ছে বলবো আমরা যে কি ইচ পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। এই দুইটা সিম্পল ইলাস্ট্রেশন বুঝতে পেরেছেন যে কিভাবে রেভিনিউ রিকগনিশনের প্রসেস গুলা বা স্টেপস গুলা আসে, কিভাবে একটা ট্রানজেকশন থেকে আমরা অ্যানালাইজ করে বের করতে পারি যে 5টা স্টেপের ক্রাইটেরিয়া গুলা ফিল আপ করতে পারছে কিনা। বুঝতে পেরেছেন? তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে সিম্পল কিছু এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা স্টেপের অ্যানালাইসিসটা দেখেছি। এখন এই প্রত্যেকটা স্টেপেরই ডিটেলস ডিসকাশনে যাব আমরা, প্রত্যেকটা স্টেপেরই হচ্ছে ডিটেলস ডিসকাশনে যেতে হবে, এন্ড এটার মধ্যেই কিছু আপনারা অ্যাপ্লিকেশনস পাবে। সো ফার্স্টে যে দুটো ছিল এটা হচ্ছে সিম্পলি আপনাদেরকে জাস্ট এটা বোঝানো 5 স্টেপ প্রসেসটা কিভাবে পাস হচ্ছে সেটাই বোঝানো। শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? Yes, ma'am. ওকে, সো আমরা ফার্স্ট স্টেপে যাই। 5 স্টেপ প্রসেস রিভিজিট বলা আছে এখানে যদিও, বিকজ আমরা এটা ইন ডিটেইল এখন যাব। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার। সো কন্ট্রাক্ট জিনিসটা কি সেটা এক্সপ্লেন করা আছে। কন্ট্রাক্ট হচ্ছে আমি আগেও বলেছি যে কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন 2 or more পার্টিস, অ্যাটলিস্ট 2 পার্টিস হতে হবে, একজন পার্টি দিয়ে কখনো কন্ট্রাক্ট হয় না। দ্যাট ক্রিয়েটস এনফোর্সেবল রাইটস অর অব্লিগেশনস। এই যেই এগ্রিমেন্টের কারণে আপনার উপর একটা রাইটস অ্যাপ্লাই করতে পারবে অপোজিট পার্টি, and obligations create হবে, and it can be written, oral or implied from customary business practice. So implied from written হতে পারে, oral হতে পারে। আপনার এগ্রিমেন্ট আপনি রিটেন আকারেও রাখতে পারেন, আবার মৌখিকও রাখতে পারেন যেটা হয়তো রিটেন না। বাট ইমপ্লাইড ফ্রম কাস্টমারি বিজনেস প্র্যাকটিসটা কি? ইমপ্লাইড ফ্রম কাস্টমারি বিজনেস প্র্যাকটিস বলতে এখানে বোঝাচ্ছে মেনলি আপনার অর্গানাইজেশনের যদি কোনো
পাস্ট প্র্যাকটিস থাকে, যেমন আপনি হয়তো ডোনেশন প্রোভাইড করার একটা প্র্যাকটিস আছে, বা হচ্ছে কোনো একটা আপনার এমপ্লয়ি যখন অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যুজ অ্যারাইজ করে তখন আপনার কোম্পানির একটা প্র্যাকটিস আছে যে তার রেসপন্সিবিলিটি নেওয়া, বা এই রিলেটেড কোনো প্র্যাকটিসেস যদি থাকে যেটা থেকে কাস্টমারদের মধ্যে ইমপ্লাইড বা ইনহেরেন্টলি একটা এক্সপেকটেশনস ক্রিয়েট হচ্ছে যে আমি এই অর্গানাইজেশনে যদি জব করি আমার এই অর্গানাইজেশনে আমি এই সার্ভিসটা এই ফ্যাসিলিটিসটা পেতে পারি, দ্যাট ইজ কল্ড ইমপ্লাইড ফ্রম কাস্টমারি বিজনেস প্র্যাকটিস। বা যদি এমপ্লয়ির কথা না বলি তাহলে যদি যদি প্রোডাক্ট সেল অ্যান্ড পারচেজের পার্সপেক্টিভেও যদি বলি যে একটা কোম্পানির হচ্ছে আপনার প্র্যাকটিস আছে যে হচ্ছে যদি কাস্টমার প্রোডাক্ট পেয়ে স্যাটিসফাইড না হয় তাহলে সেটা রিটার্ন করার একটা অপশন আছে, অলদো এটা কোনো লিগালি বাউন্ডেড না অর্গানাইজেশন এই আহ, এই এই প্রোডাক্টটা রিটার্ন করার জন্য, বাট তাদের একটা প্র্যাকটিস আছে যে তারা সেটা রিটার্ন করে, দ্যাট ইজ কল্ড ইমপ্লাইড কাস্টমারি বিজনেস প্র্যাকটিস। ওকে, সো অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভে যদি বলি তাহলে দেখেন যে রেভিনিউ ক্যানট বি রিকগনাইজড আনটিল এ কন্ট্রাক্ট এক্সিস্ট। যতক্ষণ পর্যন্ত একটা কন্ট্রাক্ট এক্সিস্ট করবে ততক্ষণ পর্যন্ত revenue রিকগনাইজ করা পসিবল না, and company obtains rights to receive consideration and assumes obligations to transfer or transfer goods or services. So আপনি যখন একটা কন্ট্রাক্ট এক্সিস্ট করবে তখনই আপনার মধ্যে একটা আপনি রাইট অবটেইন করছেন যে যদি যেহেতু কন্ট্রাক্ট এক্সিস্ট করছে সো আপনি কনসিডারেশনও পাবেন যখন আপনি গুডস আর সার্ভিসটাকে ট্রান্সফার করবেন, and rights and performance obligation gives rise to an net asset or net liability. আপনি যখন পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই করবেন তখন আপনার আইদার অ্যাসেট রাইজ হতে পারে অর লাইবিলিটি রাইজ হতে পারে, যেহেতু আমরা বলেছি যে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স বা নিউ আইএফআরএস বা নিউ স্ট্যান্ডার্ড রেভিনিউ রিকগনিশন স্ট্যান্ডার্ডটা যেই মেথডটা যেই অ্যাপ্রোচটা ফলো করে হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা প্রিপেয়ার করেছে সেটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি অ্যাপ্রোচ। সো আপনি যখন কন্ট্রাক্ট এক্সিস্ট করছে এবং আপনার কনসিডারেশন বা ট্রানজেকশন হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস ট্রান্সফার হচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে অ্যাসেট এবং লাইবিলিটিরও চেঞ্জেস আসতেছে, আইদার অ্যাসেট অর লাইবিলিটি চেঞ্জেস আসতেছে, and company does not recognize contract assets or liabilities until one or both parties perform under the contract. So যখন আপনার দুইটা পার্টি অথবা একটা পার্টি অ্যাটলিস্ট পারফর্ম করবে না বা আপনার ট্রানজেকশন রিলেটেড যে প্রসেস গুলো আছে সেটা পারফর্ম করবে না ততক্ষণ পর্যন্ত না কোম্পানি কি কোনো কন্ট্রাক্ট অ্যাসেট বা লাইবিলিটিস রিকগনাইজ করবে না। তো আমরা একটা এক্সাম্পল দেখি কন্ট্রাক্টস এন্ড রিকগনিশনস এর। এখানে একটা ফ্যাক্টস দেয়া আছে, on March 1, 2019 Margo company enters into a contract to transfer a product to Sun Yun on July 31st, 2019. And the contract is structured such that Sun Yun is required to pay the full contract price of $5,000 on August 31st, 2019. The cost of goods transferred is $3,000, and Margo delivers the product to Sun Yun on July 31st, 2019. এখন বলছে যে question is what journal entries should Margo company make in regards to this contract in 2019? So দেখেন তারা কন্ট্রাক্টে এন্টার করেছে কখন, March 1, 2019. Okay, to transfer a product to Sun Yun on July 31st, 2019. July 31st এ একটা প্রোডাক্ট ট্রান্সফার করবে সেটার জন্য কন্ট্রাক্টে এন্টার করেছে মার্চে, and the contract is structured such that Sun Yun is required to pay the full contract price on $5,000 on 31st August. So 31st এবং এই কন্ট্রাক্ট এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে 31st August 2019 এর মধ্যে ফুল প্রাইসটা কি পে করে দিতে হবে, and the cost of goods transfer এবং যে গুডসটা আপনি ট্রান্সফার করছেন সেটা কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আপনার $3,000, and Margo delivers the product to Sun Yun on 31st July 2019. এখানে দেখেন ডেটটা ইম্পর্টেন্ট, প্রোডাক্টটা ডেলিভার করেছে কখন, 31st July 2019। তাহলে আমাদের
জার্নাল এন্ট্রি হবে কখন? 31st জুলাই 2019। সো 31st জুলাই আমি যখন জার্নাল এন্ট্রি দিব, কার কার বইয়ে জার্নাল এন্ট্রি দিতে বলছে, কার জন্য? সেটা হচ্ছে কি মার্গো কোম্পানি। মার্গো কোম্পানি কি করেছে? মার্গো কোম্পানি কিন্তু সেল করছে কাকে? সোনিয়নকে সেল করছে। তাহলে মার্গো কোম্পানির বইয়ে আমি হচ্ছে সেলের জার্নাল দেবো কখন? 31st জুলাই 2019, বিকজ মার্গো কোম্পানি প্রোডাক্টটা ডেলিভার করেছে কখন? 31st জুলাই 2019। সো যখন আমরা সেলের জার্নাল দিই তখন আমরা কিভাবে দিই? যদি ক্যাশ সেল হয় তাহলে ক্যাশ ডেবিট করি, সেলস রেভিনিউ ক্রেডিট করি। আর যদি ক্যাশে না হয় তাহলে অন অ্যাকাউন্টে যদি হয়, যেহেতু এখানে কোনো ক্যাশে ট্রানজেকশন 31st আপ টু 31st জুলাই পর্যন্ত ক্যাশ কিন্তু ট্রান্সফার হয়নি। সো আমার দ্যাট মিনস এটা আমার কি অন অ্যাকাউন্ট, অন ক্রেডিটে ট্রানজেকশনটা হয়েছে। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট করতে হবে $5,000 31st জুলাই পর্যন্ত, বিকজ আপনার অ্যামাউন্টটা ফুল কন্ট্রাক্ট প্রাইসটা পে করবে বলেছে 31st অগস্টে। ওকে, আনটিল দেন উই শুড রেকর্ড ইট অন ক্রেডিট ট্রানজেকশন। অ্যান্ড এটার সাথে সাথে আমার হচ্ছে কস্ট অফ গুডস সোলস এর জার্নালটা আসবে কেন? বিকজ আমি 5,000 প্রোডাক্টের জন্য 5,000 প্রোডাক্ট সেল করেছি, এটার এগেনস্টে আমার কস্ট ইনকার্ড হয়েছে কত? $3,000। আমরা যেমন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম পড়েছি। সো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি, যখনই আপনার সেল হবে তখনই হচ্ছে আপনার কি কস্ট অফ গুডস সোলস এর জার্নাল রেকর্ড করা হয়। সো সিমিলারলি এখানেও তাই করা হয়েছে, কস্ট অফ গুডস সোলস ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট ফর 3,000। এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, এটুকু বুঝেন নাই এমন কেউ আছেন? ম্যাম বুঝতে পেরেছি, নেক্সট। ওকে, সো নেক্সটে আসেন। নেক্সটে আমার জার্নাল এন্ট্রি কখন হবে? যেহেতু কন্ট্রাক্টে বলা আছে যে সোনিয়ন ইজ রিকোয়ার্ড টু পে ফুল কন্ট্রাক্ট প্রাইস অফ $5,000 অন 31st অগস্ট 2019। তো 31st অগস্ট 2019 এ গিয়ে সোনিয়ন কি করবে? পে করবে। সো আমরা ক্যাশের যে ট্রান্সফার প্রাইস যেটা, সেটা আমরা রেকর্ড করবো 31st অগস্টে। সো অ্যাজ ইউজুয়াল জার্নাল, জেনারেল জার্নাল আপনারা এটা জানেন, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট কেন? এখানে আমরা অলরেডি অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবেই এটাকে রেকর্ড করেছি, অন ক্রেডিট ট্রানজেকশন হিসেবে এটাকে আমরা 31st জুলাই রেকর্ড করেছি। সো ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর কি। দেন আসেন সেপারেট পারফরমেন্স অব্লিগেশন বা সেকেন্ড স্টেপ। সো সেপারেট পারফরমেন্স অব্লিগেশনে অলরেডি আমরা অনেকটুকু ডিসকাশন আগের এক্সাম্পল গুলোতে করেছি। A performance obligation is a promise to provide a distinct product or service to a customer. Performance obligation বলতে আমরা বুঝাচ্ছি এখানে একটা promise between two parties regarding a distinct product or service. A product or service is distinct when a customer is able to benefit from a good or service on its own or together with other readily available resources. So যখন আপনি দেখবেন যে প্রোডাক্ট থেকে সেপারেটলি বেনিফিটেড হচ্ছেন এন্ড এটার আর সেপারেট প্রাইস অ্যাভেলেবল, তখন আমরা এটাকে বলছি যে ডিস্টিংক্ট প্রোডাক্ট। এন্ড দ্য অবজেক্টিভ ইজ টু ডিটারমাইন ওয়েদার দ্য নেচার অফ এ কোম্পানিজ প্রমিস is to transfer individual goods or services to the customer or to transfer a combined items for which individual goods or service are inputs. So performance obligations জিনিসটা কি সেটা আপনারা অলরেডি জেনেছেন, এন্ড অলসো ডিস্টিংক্ট প্রোডাক্ট অর সার্ভিস কিভাবে ডিটারমাইন করতে হয় সেটাও আমরা দেখেছি। সো আমরা একটা ইলাস্ট্রেশন দেখি সেটারই, যে এই ইলাস্ট্রেশনটা থেকে আমরা দেখি যে বোথ প্রোডাক্টস গুলো কি ডিস্টিংক্ট কিনা এন্ড ইন্ডিপেন্ডেন্ট কিনা নাকি ইন্টারডিপেন্ডেন্ট, সেটা একটু দেখি। এখানে বলা আছে দেখেন, এজিউম দ্যাট টাটা মোটরস সেলস অ্যান অটোমোবাইল টু মার্কওয়ার্ড অটো ডিলার্স এট এ প্রাইস দ্যাট ইনক্লুডস 6 months of telematics service such as navigation and remote diagnostics. These telematics services are regularly sold on a standalone basis by Tata Motors for a monthly fee. After 6-month period, the consumer can renew this service on a fee basis with Tata Motors. The question is whether Tata Motors sold one product or two products. আপনারাই বলেন যে এখানে একটা প্রোডাক্ট সোল্ড হচ্ছে নাকি দুইটা প্রোডাক্ট সোল্ড হচ্ছে?
ম্যাম দুইটা প্রোডাক্ট সেল হবে। রিজন? রিজনটা বলুন। এখানে দেখেন দুইটা প্রোডাক্ট সোল্ড হচ্ছে, কারেক্ট। রিজনটা হচ্ছে আমি দুইটা প্রোডাক্টের কে হচ্ছে কি সেপারেটলি আইডেন্টিফাই করতে পারছি, এবং দুইটা প্রোডাক্ট সেপারেটলি আইডেন্টিফাই করা যাচ্ছে বিকজ একটা ইউজুয়াল টাইম পিরিয়ডের পরে গিয়েই হচ্ছে আরেকটা পিরিয়ড এক্সটেনশনের জন্য আমি নতুন সার্ভিস নেওয়ার জন্যই হচ্ছে আবার সেপারেটলি প্রাইস দিচ্ছি। সো both are distinct and they can be sold separately, and both products are not interdependent. That is why এখানে সেপারেট পারফরমেন্স অব্লিগেশন হিসেবে আমরা দুইটা অব্লিগেশনকে আইডেন্টিফাই করতে পারছি। এটা একটু দেখেন, এটাতে বলেন এই ক্ষেত্রে কি হবে। এটা কি হবে বলেন। Softtech Incorporation licenses customer relationship software to Lopez Company. In addition to providing the software itself, Softtech promises to provide consulting services by extensively customizing the software to Lopez information technology environment for a total consideration of $6 lakh. In this case, Softtech is providing a significant service by integrating goods and services, the license and the consulting service into one combined item for which Lopez has contracted. In addition, the software is significantly customized by Softtech in accordance with specification negotiated by Lopez. Do these facts describe a single or separate performance obligation? Is it separately identifiable and distinct, or is it interrelated, or হ্যাঁ সিঙ্গেল পারফরমেন্স অব্লিগেশন বিকজ সে সফটওয়্যার সার্ভিসটা দেওয়ার পাশাপাশি কনসাল্টিং সার্ভিস দিচ্ছে হুইচ ইজ নট সেপারেটলি আইডেন্টিফায়েবল, এন্ড ট্রানজেকশন প্রাইসও কিন্তু কম্বাইন্ড আছে। সো এখানে আমরা বলতে পারি যে দ্য লাইসেন্স এন্ড কনসাল্টিং সার্ভিসেস আর ডিস্টিংক্ট বাট ইন্টারডিপেন্ডেন্ট। তারা হয়তো দুইটা সার্ভিস সেপারেটলি আমি বুঝতে পারছি যে এই সফটওয়্যারের জন্য আমি সার্ভিসটা দিচ্ছি, কিন্তু তারা হচ্ছে আবার কি ইন্টারডিপেন্ডেন্ট। আপনি যদি সফটওয়্যার সেল না করেন তাহলে সার্ভিসের প্রশ্নই আসে না, রাইট? That's why, therefore, it should be accounted for as an one performance obligation. Okay. তো আজকে ডিসকাশনটা এইটুকুই রাখি বিকজ আপনারা 10 মিনিটস আছে, 10 মিনিটসে আমাকে অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। তো সবাই একটু পড়বেন, হ্যাঁ কাইন্ডলি পড়বেন। আমাদের এই চ্যাপ্টারটা অনেক বড়, দেখেন এখানে অনেকগুলো প্র্যাকটিসেস আছে আর কি। সো আপনারা সোফার যতটুকু কভার করেছি। ম্যাম স্টেপ ওয়ানে আমরা লাস্টে একটা জার্নাল দিলাম না, ওটা একটু বুঝাই বলবেন ওটা কেন দিলাম? কোনটা? Wait, এটা হ্যাঁ এটা এটা তো ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। এরপরে হ্যাঁ এটা এটা আচ্ছা। তো এটা এটা আমরা কেন দিয়েছি? আমাদের আমাদের দেখেন, আপনি যদি 2019 এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন, হ্যাঁ, সো 2019 এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে গিয়ে আপনি ফার্স্টে দেখবেন যে ট্রানজেকশন কি কি হচ্ছে। তো প্রথমে আমার ট্রানজেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমি প্রোডাক্টটা সেল করছি উইদিন 31 জুলাই 2019। আবার এই প্রোডাক্টের প্রাইসটা রিসিভ করছি কখন? 31 আগস্ট 2019। এটা যদি 31 আগস্ট 2019 হয়ে 2020 হতো তাহলে তো আমাদের এটা রেকর্ড করতে হতো না, আমি যে ক্যাশ যে রিসিভ করছি। যেহেতু আমি 2019 এর মধ্যেই আমার পুরো ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি সেলও করে ফেলছি, এন্ড হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমি এই একই ইয়ারে আমার হচ্ছে কি ক্যাশটা রিসিভ করছি, তাহলে আমি ক্যাশের কি জার্নাল দিব না? ইয়েস ম্যাম। বুঝতে পেরেছেন? তো এটা যদি এমন হতো যে আপনি 2019 না হয়ে 2020 দেওয়া আছে, তাহলে আমার ট্রানজেকশনটা এইটুকুর মধ্যে লিমিটেড থাকতো, অ্যাকাউন্টস রিসিভেবল, ডেবিট, সেলস রেভিনিউ, ক্রেডিট এইটুকুর মধ্যে লিমিটেড থাকতো, তখন আমি ক্যাশের জার্নাল দিতাম না। বিকজ এই ট্রানজেকশনটা ইনকার হবে
কখন আমার নেক্সট ইয়ারে আমি রিসিভ করব তখন, বাট আমি এখন তো রেকর্ড করছি, এটা ট্রানজেকশনটা হয়েছে দেখে সেটা রেকর্ডিংটা তো এখন করে ফেলছি, বাট রিসিভ করব নেক্সট ইয়ার। তো রিসিভ যখন করবো তখন আমি নেক্সট ইয়ারেরটা নেক্সট ইয়ারে দিব। বাট এখন যেহেতু উইদিন 2019 এর মধ্যেই কিন্তু এই প্রাইসটা আমি রিসিভ করছি, কন্ট্রাক্টের প্রাইসটা, তাহলে আমাকে এটা রেকর্ড করতে হবে না? এটাই করেছি আর কি। ওকে, ক্লিয়ার? আপনাদের হচ্ছে সোফার যতটুকু ডিসকাস করেছি ওইটুকুর মধ্যে কোনো প্র্যাকটিস এক্সাম্পল দেওয়া যায় কিনা আমি একটু দেখি, হ্যাঁ? তো এক্সারসাইজ নাম্বার গুলো লিখেন। এক্সারসাইজ 1, 2, 3, 4, 5। এক্সারসাইজ নাম্বার, প্র্যাকটিস এক্সাম্পল আর এক্সারসাইজ নাম্বার গুলো লিখেন। এক্সারসাইজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 পর্যন্ত। এক্সারসাইজ 1 to 12 এগুলো হচ্ছে এক্সারসাইজ 1 to 12 দেখে এত ওয়ারিড হওয়ার কিছু নাই, বিকজ এগুলো হচ্ছে আপনার একেবারে সিম্পল, জাস্ট আপনি ট্রানজেকশন পড়বেন, আপনি নিজেই পড়ে পড়ে নিজেই অ্যান্সারটা বুঝে যাবেন। দ্যাটস ওয়াই এটা দেয়া, এটা কনসেপ্ট ক্লিয়ারেন্স এর জন্য দেয়, এটা এমন না যে অনেক অনেক প্রেশার ফিল করার কিছু আছে, এরকম কিছু না। ওকে, জাস্ট আপনি ট্রানজেকশনটা পড়বেন, সেখানে দেখবেন যে কন্ট্রাক্ট এক্সিস্ট করছে কিনা, এমন আছে কিনা, বা সেপারেট পারফরমেন্স অব্লিগেশন কিনা, বা কয়টা পারফরমেন্স অব্লিগেশন, সেটা জাস্ট সেই টাইপের ম্যাথস। এন্ড ট্রানজেকশন প্রাইস যদি অ্যালোকেট করতে হয় সেটা কিভাবে করতে হবে সেই টাইপসের। সো এগুলো নিয়ে অত প্রেশার ফিল করার কিছু নেই, জাস্ট একটু গো থ্রু করবেন এন্ড লিখে ফেলবেন, বিকজ এটা আমি যেহেতু অ্যাসাইনমেন্ট আকারে নিবো, সো এটা লিখে ফেলবেন। আপনারা অ্যাসাইনমেন্ট না দিলে আপনারা পড়েন না, পড়েনও না, প্র্যাকটিসও করেন না, এক্সামের আগের জন্য বসে থাকেন। এই জন্যই বলছি যে যখনই দিচ্ছি তখন বাসায় বসে বসে এই জিনিসগুলো পড়বেন, সিম্পলি লিখে ফেলবেন। এমন না যে একেবারে খুবই ফরম্যাটিভ ওয়েতে অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে, টাইপ করতে হবে, এরকম না। হ্যান্ড রিটেন এক্সাম যে প্র্যাকটিস এক্সাম্পল গুলো দিচ্ছি সবগুলোই হ্যান্ড রিটেন। আপনি প্র্যাকটিস, ইউজুয়ালি প্র্যাকটিস যেভাবে করেন সেভাবে ওই প্র্যাকটিস করা পেজ গুলোই আমাকে সাবমিট করতে হবে। ওকে, সো আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। টোটাল স্টুডেন্টস কত সেকশন এতে? টোটাল নাম্বার স্টুডেন্টস কত সেকশন এতে? 54 ম্যাম, এইরকম। 54? আমি তো 56 মতো পার্টিসিপেন্ট দেখছি। ম্যাম 55 পার্টিসিপেন্টস আছে, 54ই হওয়ার কথা আপনাকে ছাড়া।
57 show করছে ওকে সো 21st batch ID 37 একটু ফাস্ট রেসপন্স করুন okay? 21st batch ID 37 Present, ma'am. Present, ma'am. 127 Present, ma'am. 35 22nd batch 35 Present, ma'am. স্ক্রিন শেয়ার দিলে ভালো হইতো। শেয়ার দিলে একটু স্লো হয়ে যাচ্ছে আর কি সেজন্যই আমি দিচ্ছি না এটা লোড Ma'am, হতে একটু থাকে ensure হওয়া যেত। আহ, আমি এখানে দেয়া আছে সমস্যা নেই আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না 45 Yes, ma'am. 22nd batch কে কল করছি এখন সো 61 Yes, ma'am. 77 Yes, ma'am. 93 93 101 Yes, ma'am. 131 51 153 প্রেজেন্ট ম্যাম। 169 Yes, ma'am. 171 Present, miss. 23rd batch 01 ID 01 Kani 01 chat এ কমেন্টে দিয়েছি চ্যাটে দিয়েছি 05 Present, miss. 07 Present, miss. 11 Yes, ma'am. 19 Yes, miss. 21 Present, ma'am. 23 Present, ma'am. 25 Present, ma'am. 27 Present, ma'am. 31 31 Tasnuba 33 Present, ma'am. 35 Yes, ma'am. 41 Present, ma'am. 55 Present, miss. 51 51 53 Yes, ma'am. 53. 9 59 59 61 Present, ma'am. 65 Present, ma'am. 67 Present, ma'am. 69 Yes, ma'am. 75 Yes, 70 ma'am. 77 Present, ma'am. 29 Yes, 79 miss. 89 Present, miss. 91 Present, miss. 93 95 Present, ma'am. 95 okay 97 Present, ma'am. 101 ma'am. Present, ma'am. 105 Present, ma'am. 109 Present, ma'am. 111 Yes, ma'am. 113 Yes, ma'am. 115 Present, ma'am. 119 Present, ma'am. 125 Present, ma'am. 127 Present, ma'am. 129 Present, ma'am. 131 Present, ma'am. 133 Present, ma'am. 137 Present, ma'am. 41 141 143 Present, ma'am. 145 Present, ma'am. anyone left মিস 51 প্রেজেন্ট ছিল আর একটু কারেন্ট চলে গেছে মাত্র মানে কারেন্ট চলে গেছে 51 batch মিস 23 এর 51 anyone left কেউ আছেন anyone left okay thank you so much থ্যাংক ইউ মিস you can leave now